বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা দিবসটি এলে বিভিন্ন কর্মসূচি পালন করি এবং এক বাক্যে সবাই মেনে নেয় যে হ্যাঁ, গণমাধ্যম যদি স্বাধীন হয় তাহলে সেটা দেশের জন্য ভালো, সুশাসনের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো। দিন শেষে দেখা যায় যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার যেই স্বাভাবিক প্রবণতা গণমাধ্যমের, সেটি যেন কেউ মেনে নিতে চান না। এখন সেই প্র্যাকটিসটা কি আসলে গণমাধ্যম ভুল পথে আছে, নাকি শাসক গোষ্ঠী কিংবা যারাই আসে ক্ষমতা কাঠামোর মধ্যে থাকে তারা ভুল পথে আছেন? না, গণমাধ্যম কি বলে যে একটি অভিন্ন শত্রু, আমলাতন্ত্র, দুর্নীতিবাজ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক শক্তি। কারণ আপনি দেখেছেন, এই আমলে আমরা এখনও দেখিনি, বাট গত আমলে তো আমরা দেখেছি রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র, সামরিক আমলা, বেসামরিক আমলা, সবার অভিন্ন শত্রু ছিল কিন্তু গণমাধ্যম। কারণ ছিটে ফোটা তাদের বিরুদ্ধে যা কথা বলতো মাঝে মাঝে, যদি হঠাৎ হঠাৎ করে, সেটা কিন্তু গণমাধ্যমে বলতো, আর কিন্তু কেউ বলেনি। সে কারণে কিন্তু সাধারণ মানুষের আশ্রয়, আপনি দেখবেন একটা ঝামেলায় পড়লে কিন্তু গণমাধ্যমের কাছে আসে, পুলিশের কাছে যায়, গণমাধ্যমের কাছে যায় যে ভাই আমার এই বিষয়টা একটু দেখুন। এ ধরনের ঘটনা আমরা বারবার ফেস করি। কিন্তু এখন সংকটটি হচ্ছে আমাদের গণমাধ্যমটি এই 54 বছর আমাদের স্বাধীন দেশে এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, একটা ভালো শেপ আমরা এখনো পাইনি। গণমাধ্যমে কাজ করে কারা, গণমাধ্যমের মালিক কারা, আপনি এগুলো দেখবেন। এগুলো দেখলেই কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে। বিশেষ করে স্বাধীনতার পর বা স্বাধীনতার আগেও কিছু কিছু পত্রিকা বেরিয়েছিল, তারা কিন্তু এক ধরনের কমিটমেন্ট থেকে পত্রিকা বেরিয়েছিল কিছু ভালো কিছু করার। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখলাম বিভিন্ন গ্রুপ তাদের গ্রুপের স্বার্থ সিদ্ধির জন্য পত্রিকা বের করছে। আর 10টি প্রতিষ্ঠান আছে, সঙ্গে একটি গণমাধ্যম তারা আছে, তার বিরুদ্ধে যাতে কেউ বলতে না পারে, কেউ লিখতে না পারে, একটা হুমকি হিসেবে এটি রাখছে। এ কারণে আসলে গণমাধ্যমের কি বলে যে বিকাশ ঘটেনি। আর একটু আগে জনাব সালেহ এখন তিনি যেটি বলেছেন, সেলফ সেন্সরশিপ। ধরুন আমি ব্যবসা করি, আমার একটি গণমাধ্যম আছে, আমার কিন্তু সরকারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য সরকার যদি এটা অন্যায় করে, আমার গণমাধ্যমটিতে সেটি তুলে ধরতে চাই না বা তুলে ধরতে পারি না। যদি আমি সেটি তুলে ধরতে চাই, তাহলে আমার অন্য বিজনেসগুলো ডিজার্ভ করবে, এই জন্য কিন্তু আমি করতে চাই না। কিন্তু আমি যে কথাটি শুরুতে বলেছিলাম, আগে এক ধরনের কমিটমেন্ট থেকে পত্রিকা বের করতো বা সাংবাদিকতা করতো সবাই, যে আমার সোসাইটির জন্য কিছু করতে হবে। তো সেই প্রবণতা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে মানুষ সবাই সামনের দিকে যায়, আমরা কিন্তু ক্ষয়িষ্ণু, আমাদের আস্তে 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 সব শেষ হয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন গণমাধ্যমে কাজ করে সাংবাদিকতার পেশায় আছে, আমরা সবাই ফিল করি যে পেশার, সব পেশার কিন্তু একটি এন্ট্রি পয়েন্ট আছে। এটার কি বলে, যেমন বার কাউন্সিল, যারা প্র্যাকটিস করবে, লয়ার, তারা কিন্তু লয়ে পাশ করলে প্র্যাকটিস করতে পারবে না, তার কিন্তু বার কাউন্সিল পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তারপর ধরুন ডাক্তার, তিনি MBBS পাশ করলেন, বাট তিনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না, আগে তার BMDCর সার্টিফিকেট লাগবে। তো একমাত্র পেশা এই সাংবাদিকতা, যেটি করতে আপনার কোনো যোগ্যতার প্রয়োজন নেই। সুতরাং এটি একটা মিক্স আপ হয়ে গেছে এবং সোসাইটি এমন একটি খারাপ ধারণা সৃষ্টি হয়েছে যে সাংবাদিকতা বুঝি নানা ধরনের সংকট সৃষ্টি করে, নানা ধরনের মানুষকে ব্ল্যাকমেল করে, এরকম একটা ধারণা কিন্তু হয়েছে। যদিও এই সোসাইটির মানুষ, আমার যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে যদি আপনারা রিপোর্ট করেন, তিনি কিন্তু আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে যে সে আমার কাছে টাকা চাইতে আসছে বা নানা কিছু করতে আসে। তিনি একটা প্যাকেজ পদক্ষেপ দরকার, আসলে সব কিছু ঠিক করতে হবে। এই আরেকটি কথা, পার্লামেন্ট শুরু হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যেই শুনবেন যে পত্রিকা বাংলাদেশে 1 কপি বেরোয় না, পার্লামেন্টে বলা হয় 2 লক্ষ কপি চলে। কি বলেন এগুলি? জি, বলে তো এগুলি। হ্যাঁ, এই চক্র থেকে বের হতে হবে। একটা বিরাট চক্র সৃষ্টি হয়েছে, কোনো লেখাপড়ার যোগ্যতা নেই, 3-4 পত্রিকার সম্পাদক, এবং হওয়া কিন্তু সম্ভব। আপনি জায়গায় জায়গায় টাকা দিবেন, আপনি কিন্তু হতে পারবেন। এই যে সাপ্লিমেন্ট, একটি নিশ্চয়ই বিভিন্ন দিবস গভর্নমেন্ট সাপ্লিমেন্ট দেয়, আপনি দেখবেন এমন এমন পত্রিকায় সে সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে যে পত্রিকা বাংলাদেশে 1 কপিও চলে না। চলে কোথায়? শুধু যেখানে যেখানে লাগে, ডিপিতে, PIDতে বা সরকারি অন্য কোনো তথ্য মন্ত্রণালয়, এইসব জায়গায় দেয়। এছাড়া কিন্তু একজন পাঠক এই পত্রিকা পড়ে না বা পড়ার সুযোগ নেই। কিন্তু এগুলো তো হচ্ছে। তো আমি জানি যে এই যে গণমাধ্যম কমিশন সরকার করেছিল, তারা অনেকগুলো সুপারিশ করেছে, যদিও সেগুলো এখনও পাশ হয়নি, সেগুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেগুলো যদি নেয়, আমার ধারণা গণমাধ্যমের এখন যে বাংলাদেশে যে অবস্থা চলছে, ধরুন কত পত্রিকা আছে বাংলাদেশে, কয়টি পত্রিকায় বেতন দেয়?
এবং অনেক যুবকের, অনেক শিক্ষিত তরুণের স্বপ্নভঙ্গের কারণ। কেমন স্বপ্নভঙ্গের কারণ? এই দেখে যে সাংবাদিক করলে একটি সব জায়গায় অ্যাক্সেস আছে, সবাই আগ্রহ নিয়ে যেতে চায়, কিন্তু ঢুকে দেখে পত্রিকায় বেতন নাই, তখন তার চাকরির বয়সে চলে যায়, তখন সে নানা ধরনের পন্থা অবলম্বন করে টিকে থাকার জন্য। তা আমি যে কথাটা বলেছি, এটা প্যাকেজ পদক্ষেপ নিতে হবে আর কি। এই গণমাধ্যমের মালিক কারা হচ্ছে, তিনি আদৌ বেতন দিতে পারবেন? ঢাকায় অনেক পত্রিকা আছে, কিন্তু কটি পত্রিকায় নিয়মিত বেতন দেয়? আপনি দেখবেন যে দেন, অনেক পত্রিকা কার্ড দিয়ে দেয় যে তুমি করে খাও। এর কারণে কিন্তু যারা সঠিক বা সুস্থ সাংবাদিকতা করে তাদের কিন্তু বদনাম হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে গিয়ে। এক এক অফিসে 4-5 জন যায়, নিশ্চয়ই আমাদের রিপোর্টার সভাপতি আছেন, তার কাছে ডেইলি মিনিমাম 5টি নালিশ আসছে, এবং আমি এগুলো অনেক ফেস করি। এর কারণ হচ্ছে বিভিন্ন অফিসে গিয়ে, বিভিন্ন আদালতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা সব মানুষকে মানে অনেক নানাভাবে ডিস্টার্ব করে, এবং রিপোর্ট করে পত্রিকায় ছাপিয়ে অফিসে পাঠাবে, তার শ্বশুরবাড়ি পাঠাবে, তার বাড়ি পাঠাবে। এই একটা চক্র, বিশাল চক্র। আপনি দেখুন, একটা প্রোগ্রাম হলে, আমি প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, আমি এগুলো খুব ফেস করেছি, রিপোর্ট সেন্টার ফেস করে। প্রোগ্রাম হলেই, প্রোগ্রাম শেষেই আপনাকে সেকে ধরবে একটা বিশাল গ্রুপ, তাদের টাকা দিতে হবে, তারা আসছে প্রোগ্রামে, তাদেরকে খরচ দিতে হবে। আর ইদানিং বাইরে একটা কি জার্নালিজম, মজো জার্নালিজম, এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। এই যে অনলাইন লাইসেন্সবিহীন অনলাইন কোনো কিছু কি আছে কি না আছে আমরা জানি না,